ধারা 123-এ বলা হয়েছে রাষ্ট্রীয় বিষয়ে সাক্ষ্য। রাষ্ট্রীয় বিষয় সম্পর্কে অপ্রকাশিত সরকারি দলিলপত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগের প্রধান কর্মকর্তার অনুমতি ছাড়া কাউকে সাক্ষ্য প্রদানে বাধ্য করা যাবে না। উক্ত কর্মকর্তা অনুমতি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আচ্ছা, যাই হোক, আমি সহজভাবে বুঝিয়ে বলি। সেটি হচ্ছে যে সরকারের কাছে যেই সমস্ত দলিলপত্র রয়েছে, যেই দলিলপত্রগুলো সরকার জনগণের কাছে প্রকাশ করে না, অর্থাৎ সরকারের গোপনীয় যেই তথ্য ভাণ্ডার, তথ্যসমূহ বা দলিলসমূহ, সেখান থেকে তথ্য নিয়ে কাউকে যদি বলা হয় যে তুমি সাক্ষ্য প্রদান করো, তাহলে সেক্ষেত্রে ওই সাক্ষ্য প্রদানে কাউকে বাধ্য করা যাবে না। তবে যেখান থেকে তথ্য নেওয়া হবে সেখানে প্রধান কর্মকর্তার যদি অনুমতি পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সাক্ষ্য প্রদানে বাধ্য করা যাবে। তবে এখানে একটি জিনিস বুঝে নিতে হবে যে উক্ত সংশ্লিষ্ট কর্মকর্তা অনুমতি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। যদি অনুমতি না দেন, তাহলে কাউকে ওই বিষয়ে সাক্ষ্য প্রদানে বাধ্য করা যাবে না। তারপর ধারা 124-এ বলা হয়েছে সরকারি বার্তার আদান প্রদান। সরকারি কোনো গোপন বিষয়ে যে চিঠিপত্র আসে, সেই সকল তথ্য প্রকাশ করলে যদি জনস্বার্থের ব্যাঘাত ঘটে, তাহলে কোনো সরকারি কর্মচারীকে তা প্রকাশে বাধ্য করা যাবে না। আচ্ছা, বিষয়টি খুবই সহজ। সেটি হচ্ছে যে সরকারের যেই গোপন বিষয়সমূহ রয়েছে, যেই বিষয়গুলো সরকার জনগণকে জানতে দিতে চায় না, যেগুলো সরকারের গোপনীয়, সেই সকল বিষয়ে এবং সেই সকল বিষয়ের উপরে যেই চিঠিপত্রগুলো আসবে বা আসছে, সেই সকল চিঠিপত্রের তথ্য যদি এমন হয় যা প্রকাশ করলে জনস্বার্থের ব্যাঘাত ঘটবে, অর্থাৎ জনগণের ক্ষতি হবে, তাহলে সেই ক্ষেত্রে ওই বিষয় প্রকাশে সরকারের কোনো কর্মচারীকে বাধ্য করা যাবে না। ধারা 126-এ বলা হয়েছে অ্যাডভোকেট এবং মক্কেলের পত্রালাপ। আচ্ছা, সাধারণত কোনো অ্যাডভোকেট তার মক্কেল বা মক্কেলের পক্ষ থেকে লিখিত কোনো পত্রের বিষয়বস্তু সম্পর্কে মক্কেলের অনুমতি ব্যতীত প্রকাশ করতে পারবেন না। আচ্ছা, এখানে বিষয়টি কি? বিষয়টি হচ্ছে যে কোনো একটি মক্কেল যদি কোনো আইনজীবীর কাছে যায় এবং কোনো বিষয়ে পরামর্শ করে বা কোনো বিষয়ে আলাপ আলোচনা করে বা চিঠি লিখে, মক্কেল যদি অ্যাডভোকেটের কাছে কোনো চিঠি প্রেরণ করে, তাহলে যেই সকল বিষয়ে মক্কেল এবং অ্যাডভোকেটের মধ্যে আলাপ হচ্ছে, সেই বিষয়গুলি অ্যাডভোকেট সাহেব মক্কেলের অনুমতি ব্যতীত তা প্রকাশ করতে পারবে না। তবে এখানে বলা হয়েছে যে দুইটি ক্ষেত্রে প্রকাশ করতে পারবে। একটি হচ্ছে বেআইনি উদ্দেশ্য সাধনের জন্য পত্রালাপ, আরেকটি হচ্ছে অপরাধ বা প্রতারণার উদ্দেশ্যে সাধনের জন্য পত্রালাপ। আচ্ছা, এই দুইটি বিষয়ে অ্যাডভোকেট চাইলে তার আর মক্কেলের মধ্যকার যে আলাপের বিষয় বা আলাপ আলোচনা হয়েছে তাদের মধ্যে, তা প্রকাশ করতে পারবে। তার মধ্যে একটি কি পেলাম আমরা? একটি পেলাম যে বেআইনি উদ্দেশ্য সাধনের জন্য, অর্থাৎ মক্কেল যদি কোনো বেআইনি উদ্দেশ্যে তার আইনজীবীকে নিয়োগ দেয়, তাহলে সেই বিষয়টি অ্যাডভোকেট সাহেব প্রকাশ করতে পারবে। আরেকটি হচ্ছে যে মক্কেল যদি কোনো অপরাধ বা প্রতারণা করার উদ্দেশ্যে আইনজীবীর সাথে পরামর্শ করে বা আইনজীবীকে নিয়োগ দেয়, তাহলে সেই বিষয়টিও, সেই পত্রালাপ বা আলাপ আলোচনার বিষয়টিও অ্যাডভোকেট সাহেব চাইলে প্রকাশ করতে পারবেন। আমরা যদি কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করি, তাহলে বিষয়টি একদম পরিষ্কার হবে। প্রথম উদাহরণ, মক্কেল আসিয়া অ্যাডভোকেট মহোদয়কে বলিল, স্যার, রাগের মাথায় আমি খুন করিয়াছি, আমাকে বাঁচান। অ্যাডভোকেট এই সংবাদ গোপন রাখিতে বাধ্য। ব্যবসা ছাড়িয়া দিলেও বাধ্য। মক্কেল তাহার ব্যাপারে অসন্তুষ্ট হইয়া অন্য অ্যাডভোকেট নিযুক্ত করিলেও বাধ্য। দোষী ব্যক্তিকে দোষী জানিয়েও তাহাকে মামলায় খালাস করিবার কাজ অপরাধমূলক কাজ নহে। সেই কারণে অ্যাডভোকেট এই ধারা অনুযায়ী গোপনীয়তা রক্ষা করিতে বাধ্য। আচ্ছা, বিষয়টি খুব সহজ, পড়লেই বোঝা যায়। মোট কথা হচ্ছে যে মক্কেল এবং অ্যাডভোকেটের মধ্যকার যে কথাবার্তা, তা অ্যাডভোকেট সাহেব প্রকাশ করবে না। এই বিষয়টি গোপন রাখা হচ্ছে অ্যাডভোকেটের দায়িত্ব ও কর্তব্য। এখন যে মক্কেল সে অপরাধ করেছে, সে স্বীকারও করেছে আইনজীবীর কাছে যে সে অপরাধ করেছে। এখন যদিও সে দোষী, কিন্তু তাকে রক্ষা করার জন্য অ্যাডভোকেট সাহেব কাজ করতে পারবে এবং এই কাজ অপরাধমূলক হবে না। আচ্ছা, দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে মক্কেল আসিয়া অ্যাডভোকেট মহোদয়কে বলিল,
স্যার আমি একটি জাল দলিল করিয়া সম্পত্তি দখলে নিতে চাই এবং এই বিষয়ে আমার পক্ষে একটি দেওয়ানি মামলা দায়ের করার জন্য আপনাকে অনুরোধ করছি। এখানে বেআইনি উদ্দেশ্য সাধনে সংগতি দেওয়া হয়েছে, অতএব 1 নং ব্যতিক্রম অনুযায়ী তা প্রকাশ করা যাইবে। আচ্ছা, বিষয়টি খুব সহজ। আমরা একটু আগে পড়লাম যে যেই দুইটি বিষয় ঘটলে অ্যাডভোকেট সাহেব তার আর মক্কেলের আলাপের বিষয় প্রকাশ করতে পারবে, তার মধ্যে প্রথমটি হচ্ছে এটি যে এক ব্যক্তি বা এক মক্কেল এসে অ্যাডভোকেট মহোদয়ের সাথে পরামর্শ করছে যে সে একটি সম্পত্তি দখল করতে চায় জাল দলিল করে। নিঃসন্দেহে এটি অপরাধ। সুতরাং এই অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য সে আইনজীবীকে নিয়োগ দিতে চাচ্ছে। এখন আইনজীবী চাইলে এই বিষয়টি সে প্রকাশ করতে পারবে, কারণ এখানে মক্কেলের উদ্দেশ্য সম্পূর্ণ বেআইনি এবং বেআইনি উদ্দেশ্য সাধনের জন্য মক্কেল তার অ্যাডভোকেটের সাথে আলাপ আলোচনা করেছে। 3 নম্বর উদাহরণে বলা হয়েছে মক্কেল তাহার মামলার সমর্থনে কতগুলো বাড়ি ভাড়ার রসিদ দাখিল করিতে ইচ্ছা প্রকাশ করিল। অ্যাডভোকেট বলিলেন ভাড়ার রসিদগুলিতে মালিকের দস্তখত নাই, এইগুলি দাখিল করিলে কোনো কাজ হইবে না। পরবর্তীতে এক সময় আবার ভাড়ার রসিদগুলি দাখিল করিতে প্রয়াস পাইলে দেখা গেল এইবার ভাড়ার রসিদগুলিতে মালিকের দস্তখত রহিয়াছে, ভাড়ার রসিদগুলিতে মালিকের জাল দস্তখত। এইভাবে পরে অ্যাডভোকেটের গোচরে আসিলে উহা 2 নং ব্যতিক্রম অনুযায়ী প্রকাশ করিতে কোনো বাধা নাই। ইহা এমন একটি বিষয় যাহা অ্যাডভোকেট নিযুক্তির সময় এবং প্রথম দিকে ছিল না, পরে মালিকের নাম ভাড়ার রসিদে জাল করা হইয়াছে এবং অ্যাডভোকেটের দৃষ্টি পড়িয়াছে, অতএব এই অপরাধ প্রকাশ করিতে কোনো নিষেধ হইবে না। আচ্ছা, বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। তাও আমি একটু বুঝিয়ে বলি যে এক ব্যক্তি কতগুলো ভাড়ার রসিদ সে আদালতে সাবমিট করতে চায়। এখন আইনজীবী তার নিযুক্ত আইনজীবী বলেছে যে ভাড়া রসিদগুলো আদালতে সাবমিট করে আসলে কোনো লাভ হবে না, কারণ রসিদে একটি রসিদেও কোনো সই নেই। অর্থাৎ যে রসিদ দিয়েছে বাড়ির মালিক রসিদগুলো দিয়েছে, তো বাড়ির মালিকের কোনো সই নেই কোনো রসিদে, সুতরাং এই রসিদগুলো আসলে কোনো কাজে আসবে না। তো এই কথা বলার পর মক্কেল চলে গেল এবং পরবর্তীতে আবার যখন মক্কেল এই রিসিটগুলি আদালতে সাবমিট করতে চাইল, তখন অ্যাডভোকেট সাহেব দেখতে পেল যে ওই রসিদগুলোর মধ্যে মালিকের সই রয়েছে। এখন এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এই সইগুলো মালিকের নয়, এই সইগুলো জাল করা, অর্থাৎ মক্কেল নিজেই এই সইগুলো দিয়েছে। তো সুতরাং যখন অ্যাডভোকেট এটি বুঝতে পারবে যে এখানে প্রতারণামূলক কোনো কাজ করা হচ্ছে, তখন অবশ্যই অ্যাডভোকেট এবং তার মক্কেলের এই মধ্যবর্তী বিষয়গুলো সে প্রকাশ করিতে পারবে, এখানে কোনো কিছু বাধা হবে না। তারপর 133 ধারায় বলা হয়েছে সহযোগী সম্পর্কে, দুষ্কর্মের সহযোগী আসামির বিরুদ্ধে উপযুক্ত সাক্ষী। আচ্ছা, বিষয়টি কি? বিষয়টি খুব সহজ এবং মজা। সেটি হচ্ছে যে যারা অপরাধ করেছে, যাদের নামে মোকদ্দমা হয়েছে, যারা আসামি, তাদের কেউ একজন যদি সাক্ষী দেয়, তাহলে সেই সাক্ষীটি হবে আসামির বিরুদ্ধে উপযুক্ত সাক্ষী। একটি উদাহরণ নিয়ে আলোচনা করি। ক একটি হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিন্তু আদালতে ক তার অপরাধ অস্বীকার করছে, অর্থাৎ ক যে হত্যা করেছে এটি আদালতে সে স্বীকার করছে না। হত্যাকাণ্ড ঘটানোর সময় খ ক এর সহযোগী হিসেবে কাজ করেছে, অর্থাৎ ক ও খ মিলে অপরাধটি করেছে এবং খ ছিল ক এর অ্যাসিস্ট্যান্ট। এখন খ যদি ক এর অপরাধের ব্যাপারে সাক্ষ্য প্রদান করে, তাহলে খ হবে আসামির বিরুদ্ধে উপযুক্ত সাক্ষী। অর্থাৎ খুব সহজ যে ক একটি অপরাধ করেছে, একটি হত্যাকাণ্ড ঘটিয়েছে, খ ছিল তার অ্যাসিস্ট্যান্ট। এখন ক যতই অপরাধ অস্বীকার করুক না কেন, খ যদি অপরাধের সহযোগী হিসাবে সাক্ষী প্রদান করে, তাহলে এই সাক্ষী হবে আসামির বিরুদ্ধে উপযুক্ত সাক্ষী, অর্থাৎ ক এর বিরুদ্ধে উপযুক্ত সাক্ষী। তারপর ধারা 134-এ বলা হয়েছে সাক্ষীর সংখ্যা, অর্থাৎ সাক্ষী কতজন হতে পারে সেই বিষয়ে এখানে বলে দেওয়া হয়েছে। কোনো মোকদ্দমার কোনো ঘটনা প্রমাণের জন্য সাক্ষীর সংখ্যা নির্দিষ্ট নহে, অর্থাৎ সাক্ষী কতজন হবে তা এখানে বলে দেয়নি। এখানে বলে দিয়েছে সাক্ষী অনেকজন হতে পারে এবং সেটি নির্দিষ্ট নয়, অর্থাৎ 5 জন, 10 জন, 20 জন, 50 জন, এমনকি 100 জনও বা তার চেয়েও বেশি মানুষ সাক্ষী হতে পারে।
তারপর 137 ধারায় বলা হয়েছে জবানবন্দি, জেরা এবং পুনঃজবানবন্দি। এখানে আমরা জানব যে জবানবন্দি কি, জেরা কি এবং পুনঃজবানবন্দি বিষয়টি কি। এই ব্যাপারে আমরা একটা ভালো আইডিয়া এখান থেকে নিব। সাক্ষীর সাক্ষ্য 3 ভাবে রেকর্ড করা হয়, যথা 1 জবানবন্দি, 2 হচ্ছে জেরা এবং 3 হচ্ছে পুনঃজবানবন্দি। আচ্ছা, জবানবন্দি বলতে বোঝায় সাক্ষীকে হাজিরকারী পক্ষ কর্তৃক সাক্ষ্য গ্রহণ করাকে জবানবন্দি বলা হয়। অর্থাৎ যে পক্ষ সাক্ষীকে হাজির করেছে সেই পক্ষ যদি সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে তাহলে সেটি হবে জবানবন্দি গ্রহণ করা। তারপরে বলা হয়েছে জেরা সম্পর্কে, বিরুদ্ধ পক্ষ কর্তৃক সাক্ষ্য গ্রহণ করাকে জেরা বলে। অর্থাৎ যে পক্ষ সাক্ষীকে হাজির করেছে সেই পক্ষ যদি সাক্ষ্য গ্রহণ করে তাহলে তা হবে জবানবন্দি। কিন্তু সেই পক্ষ সাক্ষ্য গ্রহণ না করে যদি অপোজিট পার্টি সাক্ষীর কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করে তাহলে সেটাকে বলা হবে জেরা, ইংরেজিতে যাকে বলে ক্রস এক্সামিনেশন। তারপর পুনঃজবানবন্দি অর্থাৎ রি এক্সামিনেশন। জেরার পর সাক্ষীকে হাজিরকারী পক্ষ কর্তৃক পুনরায় সাক্ষ্য গ্রহণ করাকে পুনঃজবানবন্দি বলা হয়। অর্থাৎ বিষয়টি একটু মাথায় নিয়ে নেন, সেটি হচ্ছে যে 3টি বিষয়, একটি হচ্ছে জবানবন্দি, তারপর হচ্ছে জেরা, তারপর হচ্ছে পুনঃজবানবন্দি। যে পক্ষ সাক্ষীকে হাজির করেছে সেই পক্ষ যখন জিজ্ঞাসাবাদ করবে সেটি হবে জবানবন্দি। তারপর বিরুদ্ধ পক্ষ যখন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করবে তা হবে জেরা, এবং বিরুদ্ধ পক্ষ জেরা করার পর যে পক্ষ সাক্ষী হাজির করেছে সেই পক্ষ যদি সাক্ষীর কাছ থেকে আবার সাক্ষ্য গ্রহণ করে তাহলে সেটি হবে পুনঃজবানবন্দি। আমরা একটি উদাহরণ নিয়ে আলোচনা করি, একদম পরিষ্কার হবে। ফরিয়াদি ককে সাক্ষী হিসেবে আদালতে হাজির করে। ফরিয়াদি পক্ষ ককে প্রশ্ন করলে সেটা হবে জবানবন্দি, আর আসামি পক্ষ ককে প্রশ্ন করলে সেটা হবে জেরা। তারপর জেরার পর ফরিয়াদি পক্ষ যদি আবার ককে প্রশ্ন করে তাহলে সেটা হবে পুনঃজবানবন্দি। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ফরিয়াদি ককে সাক্ষী হিসেবে আদালতে হাজির করেছে। ফরিয়াদি অর্থ হচ্ছে বাদী, বাদী পক্ষ ককে সাক্ষী হিসেবে আদালতে হাজির করেছে। এখন বাদী পক্ষ যদি তার এই আনা সাক্ষীকে প্রশ্ন করে এবং তার কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করে তাহলে সেটি হবে জবানবন্দি। এবং তারপর অপোজিশন পার্টি অর্থাৎ আসামি পক্ষ যদি ককে প্রশ্ন করে তাহলে সেটি হবে জেরা, এবং জেরার পর যদি ফরিয়াদি পক্ষ অর্থাৎ বাদী পক্ষ পুনরায় ককে প্রশ্ন করে তাহলে সেটি হবে পুনঃজবানবন্দি। আবার যদি দেখা যায় যে বাদী পক্ষ পুনঃজবানবন্দি গ্রহণ করার পর কোনো বিষয়ের উপর আসামি পক্ষ আবার ককে প্রশ্ন করতে চাইছে তাহলে সেটি হবে পুনঃজেরা। তারপর ধারা 138-এ বলা হয়েছে সাক্ষ্য গ্রহণের ধারাবাহিকতা, অর্থাৎ কোন ধারাবাহিকতায় সাক্ষ্যটি গ্রহণ করতে হবে সেই বিষয়ে এখানে বলে দেওয়া হয়েছে। প্রথমে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করতে হয়, তারপর বিরুদ্ধ পক্ষ চাইলে সাক্ষীর জেরা করবেন, এবং তারপর সাক্ষীর হাজিরকারী পক্ষ চাইলে পুনঃজবানবন্দি গ্রহণ করবেন। সাক্ষী জেরায় যে সকল বিষয়ে উল্লেখ করে পুনঃজবানবন্দিতে সেগুলোর ব্যাখ্যা চাইতে হবে। পুনঃজবানবন্দিতে নতুন কোনো বিষয়ের অবতারণা করলে বিরুদ্ধ পক্ষ সেই বিষয়ের উপরে পুনঃজেরা করতে পারে। অর্থাৎ বিষয়টি হচ্ছে খুব সুন্দর হবে যে প্রথমে হচ্ছে জবানবন্দি গ্রহণ, তারপরে হচ্ছে জেরা, তারপরে হচ্ছে পুনঃজবানবন্দি গ্রহণ, এবং তারপরে হচ্ছে পুনঃজেরা। এটি হচ্ছে সাক্ষ্য গ্রহণের ধারাবাহিকতা। এখানে আমাদেরকে বুঝতে হবে যে জবানবন্দি গ্রহণের পর যে সকল বিষয়ে জবানবন্দি প্রদান করা হয়েছে জেরায় সেই সকল বিষয়ের উপরে প্রশ্ন করা হবে, এবং জেরার পরে যদি পুনরায় আবার জবানবন্দি গ্রহণ করা হয় তাহলে সেক্ষেত্রে প্রথমে যে জবানবন্দি দিয়েছিল সাক্ষী তার উপরে ব্যাখ্যা চাওয়া যেতে পারে, এবং সেই ব্যাখ্যায় যদি নতুন কোনো বিষয় অন্তর্ভুক্ত হয় তাহলে সেই বিষয়ের উপরে চাইলে আসামি পক্ষ সাক্ষীকে পুনঃজেরা করতে পারবে। এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে জেরার মূল উদ্দেশ্য হচ্ছে তর্কিত বিষয়ের সত্য উদ্ঘাটন, আর পুনঃজবানবন্দির মূল উদ্দেশ্য হচ্ছে
সাক্ষী জেরায় যে বক্তব্য দেয় তার ব্যাখ্যা প্রদান। অর্থাৎ এখানে দুটি জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে জেরার যে মূল উদ্দেশ্য, অর্থাৎ সত্য উদ্ঘাটন করাই হচ্ছে জেরার মূল উদ্দেশ্য। আর পুনঃজবানবন্দি যদি নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে সাক্ষী জেরায় যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের ব্যাখ্যা পুনঃজবানবন্দিতে চাওয়া যাবে।